তিনি আবারও কাপটা টেবিলে রেখে দিলেন। কপাল দুহাত দিয়ে ধরে চিন্তায় মগ্ন হলেন। মেয়েকে তার শহর থেকে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে, খুব দূরে, এসব অমানুষদের হাতের নাগালের বাইরে, আর সেটা খুব শীঘ্রই। বেলকনিতে দাঁড়িয়ে জিম করছে জুবান। হাতের বাহুগুলো ফুলে উঠছে জিম করার তালে তালে। বেশ কিছু সময় পর জুবান হাঁপিয়ে ওঠে। পুশ আপ করা বাদ দিয়ে বোতল থেকে পানি খেতে খেতে ডিভানে এসে বসে। ফর্সা মুখ গামে লাল রঙা হয়ে গিয়েছে। জুবান রেস্ট নিতে নিতে চোখ বুজে গা এলিয়ে দিল ডিভানে। কিন্তু বন্ধ চোখে ভেসে উঠল সেই মেয়ের ছবি। মেয়েটা তাকে কারো সাথে কিস করতে দেখে নিয়েছে। মেয়েটাকে দেখতে সহজ সরলই লেগেছে। মনে হয় না সেই কিসের ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিয়েছে। জুবান আরও কিছু সময় রেস্ট নিয়ে লাগেজ গোছাতে শুরু করলো। আজ আবার ঢাকার বাড়িতে যেতে হবে। বাবা, তুমি এসব কি বলছো? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? ঢাকার কিছুই আমি চিনি না, কোনো আত্মীয় নেই, কোথায় থাকবো আমি? আশরাফুল হাবিব মেয়ের কথা শুনে কিছুটা কষ্ট পেলেন। আসলে মেয়েকে এভাবে খোলা ময়দানে ছেড়ে দিতে তার একদমই মন চাইছে না, কিন্তু মেয়ের নিরাপত্তার জন্য এইটুকু আত্মত্যাগ তো করতেই হবে। আশরাফুল হাবিব তুলনামূলক জোরালো গলায় বললেন, দেখো ঐশী, আমি যা বলছি ভেবেচিন্তে বলছি, তাই তুমি আমার কথায় দ্বিতীয় কোনো কথা বলবে না। ঐশীর চোখে মুখে রাজ্যের বিস্ময়। কি বলছেন বাবা? এভাবে একা একা ঢাকায় যাওয়া? ও তো নিতান্ত এক মেয়ে, ঢাকার পরিবেশের সাথে কিভাবে মানিয়ে নেবে? ঐশী মায়ের দিকে তাকিয়ে আবার করুণ গলায় বলল, মা দেখো না বাবা কি সব বলে। আমি ঢাকা যাব কেন হুট করে? কিছু বলো না তুমি। কাঞ্চনা তার মুখ ঘুরিয়ে আঁচল দিয়ে চোখ মুছলেন। আবারও মেয়ের দিকে ফিরে বললেন, দেখ ঐশী, বাবা যা বলেছেন ভেবেই বলেছেন। বাবা নিশ্চয়ই তোমার মন্দ চাইবেন না, তাই যা বলছেন অমত করবে না তাতে। ঐশী আবারও কথা বলতে চাইলে আশরাফুল হাবিব কঠিন গলায় বললেন, মা, আমার কসম দিয়ে বলছি তুমি যাবে ঢাকাতে। ঐশী অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে রইল। এখন বাবাকে দেখছে সে, যে বাবা একটা মুহূর্তের জন্যে তাকে নিজের থেকে আলাদা করেনি। আজ সেই বাবাই তাকে একা একা শহর থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে। ঐশী চোখ মুছে বলল, ঠিক আছে যাবো আমি, তাও তোমরা খুশি থাকো। বলেই ঐশী চেয়ার থেকে উঠে হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। অভিমানের পাহাড় জমেছে তার ছোট্ট মনে। নিজের বাবা মায়ের এই ব্যাপার তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এরকম কেন হচ্ছে? লন্ডন এক্সপ্রেস বাস স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে ঐশী। আশরাফুল হাবিব মেয়ের মাথায় হাত বুলিয়ে নানা রকম আশ্বাস দিচ্ছেন। পারলে মেয়েকে নিজের বুকের ভিতর নিয়ে যান, তাও যদি এসব অমানুষের হাত থেকে মেয়েকে বাঁচাতে যেত। ঐশী মন ভার করে সামনে তাকিয়ে আছে। এখন পর্যন্ত একটাও কথা বলেনি সে, বলবেও না। কেন বলবে? কোনো বাবা কি এমন করে নিজের মেয়ের সাথে? আশরাফুল হাবিব মেয়ের মন বুঝতে পারলেন। পকেট থেকে নিজের ওয়ালেট বের করে ডেবিট কার্ড মেয়ের দিকে এগিয়ে বললেন, মামনি। ঐশী মুখ বার করে ফিরে তাকালো নিজের বাবার দিকে। আশরাফুল নিজের কার্ডটা ঐশীর দিকে এগিয়ে বললেন, এই কার্ড আমার অনেক আগের, তোমার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলাম। এটা সেই টাকার কার্ড, কিন্তু মনে রেখো অকারণে এই টাকা খরচ করবে না। আজ থেকে তোমার অনেক কিছু সামলাতে হবে, তোমার জীবনের অনেক দেখা অদেখা বিষয়ের মোকাবেলা করতে হবে, নিজের সৎ উপায়ে টাকা রোজগার করতে হবে। কিন্তু যখন আর্থিকভাবে খুব বেশি ভেঙে পড়বে তখনই এই টাকাটা খরচ করো। ঐশী কিছুটা অবাক হয়ে কার্ডের দিকে তাকিয়ে আছে। এসব কথার মানে কি? ঐশী হাজার খানেক দ্বিধা নিয়ে কার্ডটা হাতে নিল, বাবার দিকে ফেল ফেল চোখে তাকিয়ে রইল। যা হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু এইটুকু আন্দাজ করতে পারছে কিছু একটা মন্দ হচ্ছে।
বাস এসে পড়ছে। ঐশী বাড়ি মন নিয়ে বাসের দিকে তাকালো। আশরাফুল হাবিব এবার মেয়ের গলায় একটা লকেট পরিয়ে দিলেন। ঐশী অবাক হয়ে গলায় হাত দিল। আশরাফুল লকেট পরিয়ে দিয়ে মেয়ের দিকে ফিরলেন, বললেন, এই লকেটে কিছু আছে। যেদিন তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলবে, সেদিন তুমি এই লকেট খুলবে। সেদিনই তুমি তোমার সব উত্তর পেয়ে যাবে। কিন্তু খবরদার, তার আগে কিন্তু এই লকেট খুলবে না। ঐশীর মনে হয় আজ শুধু অবাক হওয়ার দিন। একটার পর একটা চমক পেয়ে যাচ্ছে ও, কিন্তু মুখ স্বাভাবিক রেখে বলল, ঠিক আছে। বাস ছেড়ে দিবে আর কিছু সময়ের মধ্যে। আশরাফুল হাবিব মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, বাবার খুব মনে পড়বে তার রাজকন্যার কথা। ঐশী অভ্যাসশত বাবার চুল এলোমেলো করে দিয়ে বলল। আমারও খুব মনে পড়বে তোমাদের কথা। আশরাফুল হাবিব লক্ষ্য করলেন তিনি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছেন। তাই সব বেটি খাওয়ার আগেই ঐশীকে বাসে তুলে দিলেন। যত সময় বাস দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইলেন একে অপরের দিকে। ঐশীর মতো তার বাবারও চোখ ছলছল করছে। মন বাড়ি থেকে বাড়ি হচ্ছে। মনে হচ্ছে দিল ছিঁড়ে কেউ নিয়ে যাচ্ছে। মেয়ের অনিশ্চিত জীবনের কথা চিন্তা করে আশরাফুলের বুক ফেটে আসছে। এমনই তো হয় বাবারা, নিজের মৃত্যুর কথা পরোয়া না করে সারাটা জীবন সন্তানের কথা ভেবে পার হয়ে যায়। কি অদ্ভুত না বাবারা। তাই তো হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। বাস চলমান বিজ্ঞানের আপেক্ষিক সূত্র অনুসারে গাড়ির পাশের গাছ বাড়িগুলো উল্টো দিকে গতিশীল। ঐশী নিজের ব্যাগ নিয়ে নিজের সিটের দিকে এগিয়ে গেল। সিটে পেয়ে গেল ও। ওর সিট পড়েছে একটা ছেলের পাশে। ঐশী খুব একটা লক্ষ্য করলো না ছেলেটাকে। ব্যাগটা উপরে তাকে রেখে দিয়ে বসে পড়লো সিটে। বোতল থেকে পানি খেয়ে কানে হেডফোন গুঁজে গান শুনতে ব্যস্ত হয়ে গেল। রাত হয়ে গেছে। ঐশীর আবার ট্রাভেল ঘুম পায় না। পাশের ছেলেটা কানে এয়ারপড, মুখে মাস্ক আর মাথায় ক্যাপ দিয়ে সিটে গালিয়ে বসে আছে। ঐশী একটু অবাক হলো। এই ছেলের কি গরম লাগে না? হুট করে ঐশীর নাকে কিছু পুড়ে যাওয়ার গন্ধ এলো। বাসেও ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গেছে। কিছু কি পুড়ে গেল? ঐশী ঘাবড়ে গেল। ঐশী বাসের সামনে পিছনে ডানে বামে তাকালো, কিন্তু কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। পাশের ছেলেটা খুব আরামসে সিটে গাইলে বসে আছে, যেন যা হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ঐশী বিরক্ত হলো। কোনো উপায় নেই পেয়ে বাসের বসা ছেলেকে মৃদু সুরে বলল, এক্সকিউজ মি। ছেলেটা কি শুনল ওর কথা? ঐশীর এভাবে জেচে পড়ে ডাকতে যে কেমন যেন বাজছে, কিন্তু উপায় নেই। বাসের দায়িত্বহীন ড্রাইভারদের অবহেলার কথা আজকাল প্রতিনিয়ত খবরে দেখাচ্ছে। ঐশী আবারও মুখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালো। ফোন স্ক্রল করছে। ঐশী এবার নিজেই উঠে এলো বাসের ড্রাইভারের কাছে। সে দেখলো ড্রাইভার আর হেল্পার কিছু একটা কথা বলছে আর ড্রাইভ করছে। ঐশী ওদের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, আপনার কি কোনো কিছু পড়ার গন্ধ পাচ্ছেন? হেল্পার ঐশীর কথা শুনে আঙ্গুল উঁচিয়ে নিজের জোরালো গলায় বলল, জি, আমি তো সেই কখন থেকে পাচ্ছি। এই কাকু, আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছেন না? আমার মনে হয় ইঞ্জিনে কিছু হয়েছে। ঐশী সব শুনে কঠিন চোখে ড্রাইভারের দিকে তাকালো। ড্রাইভারটা দাঁত কেলিয়ে বলল, আসলে আমার নাক বন্ধ ছিল, তাই গন্ধ পাই নাই। দাঁড়ান, আমি দেখতাছি। ঐশী ভ্রুকুটি করে নিজের সিটে এসে বসলো। ড্রাইভার রাস্তায় এক সাইডে গাড়ি পার্ক করে বাস থেকে বেরিয়ে গেল। একটু পর বাসের হেল্পার বাসে উঠে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বাসের ইঞ্জিন পুড়ে গেছে, তাই বাস এখন আর গন্তব্যে পৌঁছাতে সক্ষম নয়। আমরা খুবই দুঃখিত। আপনারা সবাই নিজ নিজ ভাবে ঢাকায় ফিরে যান। এখন থেকে ঢাকা মাত্র 2 ঘন্টার রাস্তা। তবে একটা উপায় আছে,
আমাদের ঢাকার বাসগুলো অন ডিউটি আছে। আপনারা চাইলে আমরা ময়মনসিংহ থেকে আরেকটা বাস আনাতে পারি, তবে অনেক সময় লাগবে। তত সময়ে অন্য গাড়ি দিয়া ঢাকা পৌঁছানো সম্ভব। আমরা আসলেই আমাদের সার্ভিস নিয়ে অত্যন্ত দুঃখিত। ঐশী ভ্রু উঁচু করে তাকালো। বাসের সবার চোখে মুখে বিরক্তি, কিন্তু ঐশীর চিন্তাও একা একটা মেয়ে এত দূর যাবে কি করে। ক্ষতি হলে। জুবান হেল্পারের কথা শুনে এয়ারপোর্ট খুলে মোবাইল থেকে চোখ তুলে তাকালো। ইঞ্জিন পুড়ে গেছে শুনে জুবানের চোয়াল শক্ত হয়ে গেল। এসব কিসের সার্ভিস? আগে থেকে দেখে রাখবে না? আজ ওই শাহাদাতের সাথে কড়া গলায় দুটো কথা না বললেই হচ্ছে না। জুবান নিজের ব্যাগ কাঁধে উঠিয়ে বাস থেকে নেমে গেল। এক এক করে বাসের বাকি সবাই নেমে গেল। ঐশী আর কোনো উপায় না পেয়ে নিজেও ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বাস থেকে। জুবান একটু দূরে হেঁটে যাচ্ছে। ঐশী আর কোনো উপায় নেই পেয়ে সাইড ব্যাগ শক্ত করে ধরে জুবানের পিছনে পিছনে হেঁটে গেল। জুবান ঐশীকে আসতে দেখে হাঁটা বন্ধ করে পিছন ফিরল। সেদিনের মেয়েটা ওর পিছু পিছু আসছে কেন? বুড়ো কুঞ্চিত করে বলল, Why are you following me? ঐশী জুবানের কথা শুনে থমকে গেল। কি উত্তর দিবে? ঐশী চোখ সরু করে এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, আপনি কি ঢাকা যাবেন? ঐশীর কথা শুনে জুবানের কুচ্ছিত বুড়ো আরো কুচ্ছিত হয়ে গেল। কেমন প্রশ্ন! একসাথে ঢাকার বাসে উঠেছে, তার মানে ঢাকায় যাচ্ছে। জুবান কোমরে হাত ধরে বলল, Have you lost it? ঢাকার বাসে ছিলাম আমরা। ঐশী নিজের বোকামি বুঝতে পেরে জিভ কাটল। জুবানকে এখনো দেখেনি ঐশী। মাস্ক পরা, মাথায় আর্মিদের মতো ক্যাপ, সর্বোপরি চেনা মুশকিল। ঐশীকে চুপ থাকতে দেখে জুবান কোনো রিয়েক্ট করলো না। পকেট থেকে ফোন বের করে তাকে যেন কল দিল। ফোন রিসিভ হলে জুবান বলল, গাড়ি পাঠাও, আমি অ্যাড্রেস সেন্ড করছি। কুইক কুইক। জুবান দ্বিতীয় কথা না বলে ফোন কেটে দিল। ঐশী জুবানের দিকে অসহায় নজরে তাকালো। জুবান সেটা লক্ষ্য করে ফোনের দিকে তাকিয়েই বলল, কিছু বলা থাকলে বলো, নাহলে গেট লস্ট। ঐশীর কিছুটা রাগ লাগলো। এমনভাবে কথা বলছে কেন এই লোক? এত বাপ কিসের? পরক্ষণে ঐশী ভাবলো, না, তাকে মাথা গরম করলে চলবে না। এই লোকটাই এখন শেষ ভরসা। ঐশী জুবানের থেকে দূরত্ব রেখে আরো একটু সরে গেল। ওর দিকে তাকিয়ে বলল, আমাকে লিফট দেবেন আপনার গাড়িতে? জুবান ফোনের দিকে তাকিয়ে বুড়ো কুঁচকে ফেলল। জুবান ফোন অন রেখেই ঐশীর দিকে ফিরল, বলল, ভয় করে না? একটা অচেনা ছেলের কাছে লিফট চাইছো? ঐশী কথাটা শুনে ভিতর ধক করে উঠল। আসলে লিফট চাইছে, তাও একটা অজানা ছেলের কাছে। কেন? সে জানে না। ঐশী নিজেকে সাহসী দেখাতে মাথা নেড়ে বলল, ভয় কেন পাবো? আপনি বাঘ না ভাল্লুক? জুবান কিছু সময় ঐশীর দিকে তাকিয়ে আবারও ফোনের দিকে তাকালো, বলল, সেটা তোমরা মেয়েরাই ভালো জানো। ঐশী জুবানের কথা শুনে আক্রোশ নিয়ে বলল, কটা মেয়ের সাথে চলেছেন আপনি? সব মেয়ে এক না, যেমন আমি আপনাদের মতো ছেলেদের ভয় পাই না। জুবানের হাসি পেল ঐশীর কথা শুনে, কিন্তু হাসির ব্যাপারটা ওর কিচ্ছুনারিতে নেই, তাই হাসি আটকে বলল, জাস্ট ফরগেট ইট। ঐশী পায়ের কাছে একটা কালো রঙের পাথর লাথি দিয়ে রাস্তার একটু দূরে সরিয়ে বলল, আপনি ভালো আছেন তাই সব ভেবেই লিফট চেয়েছি, তাহলে কি চাইতাম? জুবান অবাক হলো। ফোন থেকে চোখ তুলে ঐশীর দিকে তাকালো, চমক কণ্ঠে বলল, আমি ভালো? কে বলেছে তোমাকে? না হলে মাঝরাত পর্যন্ত একটা মেয়ে আপনার পাশে বসেছিল, চাইলে তো অনেক কিছু করতে পারতেন, যেমন হাতে টাচ করা, গায়ে এনিয়ে বেনিয়ে হাত লাগানো, কিন্তু আপনি তো ফিরেও তাকাননি, তাই বুঝেছি। আর এই বাসে তো একটাই মেয়েও নাই, মাত্র একটা ছোট্ট পিচ্ছি মেয়ে ছিল। যুবতী বলতে সে একাই ছিল, তাই আর কাউকে বিশ্বাস না করে আপাতত তাকেই করলো। মেয়েটা একটু বেশি কথা বলে। সে এই কথার প্রতি উত্তর না করে আবারও ফোনে মশগুল হয়ে গেল। ঐশী সাইড ব্যাগ থেকে ফোন বের করে ওর বাবাকে কল দিল, কিন্তু বন্ধ দেখাচ্ছে।
ঐশী প্রায় অনেকবার কল দিল, কিন্তু বারবার বন্ধ দেখাচ্ছে। ঐশী রাগে ফোনটা জট করে আবার ব্যাগে রেখে দিল। বুকে হাত গুটিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বুলি আওড়ালো, বাবা খুব খারাপ খারাপ খারাপ।